10 দিনেও কাটেনি গ্যাস সংকট, ধুঁকছে ফিলিং স্টেশন, শিল্প কারখানা, বিভিন্ন এলাকায় জ্বলছে না চুলা। দেশ চালাতে সরকার ব্যর্থ, মন্তব্য জামায়াত আমিরের। বিকেলে সিলেটের 3 উপজেলায় এনসিপির পদযাত্রা। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ট্রাম্পের বিশেষ দূত, শরণার্থী কমিশনের সাথে বৈঠক করে ফিরবেন ঢাকায়। আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সাবিহা নিগার দৃষ্টি। 10 দিনেও কাটেনি গ্যাস সংকট, স্পষ্ট প্রভাব সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। এর জন্য ধুঁকছে শিল্প কারখানাও। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে জ্বলছে না চুলা। সরকারের নীতি নির্ধারকরা বলছেন, গ্যাস সংকট কিছুটা কমতে পারে অগাস্টের দ্বিতীয় সপ্তাহে। যেখানে অন্যদিন গাড়ির দীর্ঘ সারি লেগে থাকতো, সেখানে এখন নীরবতা। রাজধানীতে একের পর এক সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস না থাকায় বন্ধ সরবরাহ। কোথাও আবার গ্যাস থাকলেও চাপ এতটাই কম যে তা দিয়ে চাহিদা মিটছে না। শুক্রবার রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্রই দেখা গেছে। যেখানে গ্যাস মিলছে, সেখানেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষার প্রহর শেষ হয় না। গ্যাস নাই, এর সংকট, এই জন্য আমরা একটু বিপদে আছি। প্রায় তাও আজকে শুক্রবার হিসেবে মনে করলাম যে ফাঁকা থাকবে, তারপরেও 1 ঘন্টা লাগলো। ভাড়ায় গাড়ি চালাই, 2 ট্রিপ মারবো, 2 ট্রিপ মারলে গ্যাস শেষে আবার এসে সিরিয়াল ধরতে হবে। এই 1 ঘন্টা সিরিয়াল দিয়া 100 টাকার গ্যাস পাইলাম। আমরা চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারি না। বাধ্য হয়ে অনেকেই বিকল্প জ্বালানি দিয়ে গাড়ি চালাচ্ছেন। এতে খরচ বাড়ছে কয়েক গুণ। শুধু চালকরাই নন, গাড়ি সংকটে ভোগান্তিতেও যাত্রীরা। অনেক এলাকায় গণপরিবহন ও সিএনজি চালিত যানবাহনের সংখ্যাও কমে গেছে। বাধ্য হয়ে এখন তেলে চালাই, মাঝে মাঝে আধা বেলা গাড়ি চালাই, আধা বেলা চালাতে পারতেছি না। সাপোজ আমার গাড়ির পিছনে আমার মাসিক খরচ 5,000 টাকা, এখন সেটা হয়ে গেছে 10 থেকে 12,000 টাকা। এই যে 5,000 টাকা এক্সট্রা ঘাটতি, এই ঘাটতি তো আসলে খুবই অমানবিক। ওই যে গাড়ি গুড়ি চালাইতে পারি না, মহাজনে জমাদারটি দিতে পারি না, আমরা খুব কষ্ট আছে। গ্যাস সংকটের প্রভাব পড়ছে রাজধানীর বাসাবাড়িতেও। কোথাও জ্বলছে না চুলা, তাতে করে চরম ভোগান্তিতে এলাকাবাসী। প্রায় 1.5 সপ্তাহ ধরে চলা এই গ্যাস সংকট কিছুটা কমতে পারে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি কখনো সম্মান বয়ে আনে না। প্রধানমন্ত্রীর ইশারায় সব বন্ধ হলেও চাঁদাবাজি বন্ধ হয় না কেন? এমন প্রশ্ন রাখেন সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকারি দলের লোকেরা সব জায়গায় চাঁদাবাজিতে জড়িত। যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি। অভিযোগ করেন, গণভোটের গণরায় বাস্তবায়নে গড়িমসি চলছে। এক কোটি 1.5 কোটি মানুষকে তারা চাকরি দিবেন, তাই না? তো অনেকে বলে যে চাকরি তো দিয়েই দিয়েছেন, আর দেওয়া লাগবে কেন? টেম্পো স্ট্যান্ডের চাকরি, কি চাকরিটা বুঝেন তো আপনারা? চাকরি তো হয়ে গেছে। এই চাকরি তো আমাদের জনগণ চায় না, এই চাকরিতে এই দেশের জনগণ ঘৃণা করে। আজ সিলেটের 3 উপজেলায় পদযাত্রা করার কথা রয়েছে এনসিপির। এরই মধ্যে বিভিন্ন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রথমে কোম্পানিগঞ্জ থানা বাজারে পদযাত্রা হওয়ার কথা, এরপর গোয়াইনঘাট ও জৈন্তাপুরে আলাদা 2টি পদযাত্রায় অংশ নেবেন দলটির কেন্দ্রীয় নেতারা। গতকাল সিলেটের গোলাপগঞ্জে পদযাত্রা শেষে এনসিপির নেতাদের গাড়ি বহরের ওপর হামলা ও ভাঙচুর হয়। এদিকে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীকে প্রধান আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। এতে সার্জিস আলম সহ 10 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 40 থেকে 50 জনের বিরুদ্ধে অভিযোগ করেন ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন রুকন। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি নেতারা। আমরা শুনলাম ছিনতাইয়ের মামলা, আসলে ছিনতাই একটা হয়েছে। ছিনতাইটা কি হয়েছে? তারেক রহমান এবং বিএনপির মান সম্মানের ছিনতাই হয়েছে। কিন্তু
ছিনতাইটা তারা করেছে, ছাত্রদল যে এটা করেছে, কতটা অথর্ব হলে এত মান সম্মান চলে যাওয়ার পরে আবার এমন একটা কাজ করে যেটা দিয়ে মানুষের কাছে হাসির খোরাক হয়। এখানে মামলাবাজি করবে, উনি টেন্ডারবাজি করবে, দুর্নীতি করবে, সন্ত্রাস করবে, মানে যা মন চায় তা করবে। উনি 200 সিট পাইছে, কিন্তু এই সব কিছু তো একটা দিন শেষ হবে, তখন উনি কই যাবে? রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূত সার্জিও গড়। দুপুরে কক্সবাজার পৌঁছান তিনি। সার্জিও গড় শুরুতে 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন। পরে WFCর ফুড ডিস্ট্রিবিউশন সেন্টার এবং IRCর হাসপাতাল পরিদর্শনের কথা রয়েছে তার। বিকেলে শরণার্থী কমিশনের সাথে বৈঠক করে ঢাকায় ফিরবেন সার্জিও। রোহিঙ্গাদের ফান্ড সংকটের সময় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতের এই সফরকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঘোষণার পর আবারও আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন। দীর্ঘদিন পর জটিলতায় আটকে থাকা প্রত্যাবাসন প্রক্রিয়া আদৌ শুরু হবে কিনা তা নিয়ে নানা জল্পনা কল্পনা রয়েছে। আর নতুন এই ঘোষণাকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে রোহিঙ্গা নেতারা বলছেন রোডম্যাপ ছাড়া প্রত্যাবাসন নিয়ে আশাবাদী নন তারা। বছরের পর বছর ধরে কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে নানা অনিশ্চয়তা মাথায় নিয়ে থাকছে প্রায় 15 লাখ রোহিঙ্গা। 2018, 19 ও 20 সালে একাধিকবার প্রত্যাবাসনের ঘোষণা এলেও একজন রোহিঙ্গাও স্বেচ্ছায় মিয়ানমারে ফেরেনি। এমন পরিস্থিতিতে বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন বাংলাদেশ থেকে প্রায় 3 লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। তার এই ঘোষণার পর আবারও সামনে এসেছে প্রত্যাবাসনের বিষয়টি। তবে এটা মিয়ানমারের নতুন কৌশল কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন রোহিঙ্গা নেতারা। বাকি আছে যে মালয়েশিয়া তাদের বাংলাদেশ ইনরে খনমাসের খন তারিখত খেলিয়া লজেবে দিয়ে আনার কান গ্যারান্টি দিয়া উড়িব রোহিঙ্গার দেশ তো মগল হলে ইয়ার কান তো রোহিঙ্গার খন জায়গা লজে রাখিব দে সিয়ান খেলিয়ার গড়া উড়িব আয় বুঝি দিন কেসুনো বানাগর দে দুনিয়া তো আর বেলা। অবশ্য মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ধীরে ধীরে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশ সরকার এই তৎপরতা অব্যাহত রাখবে। এই বাকি যে রোহিঙ্গাগুলো আছে এদেরকে তাদের দেশে ফেরত নেবে। বাংলাদেশের দীর্ঘদিনের যে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশা, এর বড় অন্তরায় ছিল মিয়ানমারের অনীহা। যদি মিয়ানমার এটা সম্মত হয়ে থাকে তাহলে এটিকে বাংলাদেশের ক্ষেত্রে এখন প্রয়োজন হচ্ছে একে একটি টাইম ফ্রেমের মধ্যে নিয়ে আসা। মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর প্রত্যাবাসন নিয়ে তার দেশে কথা বললেও এ বিষয়ে এখনো কোনো তথ্য নেই শরণার্থী কমিশনে। যেখান থেকে ঘোষণা আসুক না কেন, যদি কার্যকরীভাবে সেটা করার জন্য আমাদেরকে বলা হয়, আমরা প্রস্তুত আছি এবং আমরা প্রত্যাবাসনের জন্য রেডি আছি। এর আগে বাংলাদেশ নাগরিকত্ব যাচাইয়ের জন্য মিয়ানমারের কাছে 8,29,000 রোহিঙ্গার তালিকা পাঠায়। গেল জুন পর্যন্ত দেশটি 3,93,000 জনের তালিকা যাচাই শেষে 2,83,000কে রাখাইনের বাসিন্দা হিসেবে স্বীকার করে। 1 লাখেরও বেশি রোহিঙ্গাকে দেয়নি স্বীকৃতি, যদিও বাছাই বাকি আছে 4 লাখের বেশি। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। সীমান্ত পেরিয়ে নয়, এবার ঢাকার কেরানীগঞ্জেই সন্ধান মিলল ইয়াবা কারখানার। অভিযান চালিয়ে জব্দ করা হয় বিপুল সংখ্যক ইয়াবা, কেমিক্যাল এবং যন্ত্রপাতি। র্যাব জানায় গত 2 বছর ধরে ইয়াবা তৈরি করা হচ্ছিল এই গোপন কারখানাটিতে। মেঝেতে সাজানো বিপুল পরিমাণ ইয়াবার কাঁচামাল, পাশে রাখা রাসায়নিক পাউডার আর ট্যাবলেটের বানানো ছাঁচ। বাহ্যিক দৃষ্টিতে ওষুধ কারখানা মনে হলেও এটি মূলত মরণ নেশা ইয়াবা তৈরির গোপন আস্তানা। বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের মডেল থানাধীন মধ্যচরে অভিযান চালিয়ে এই কারখানার সন্ধান পায় র্যাব 10। হাতে নাতে গ্রেপ্তার করা হয় আলমগীর, আলী আরমান, শাহজাহান ও সোনিয়া নামের 4 মাদক কারবারিকে। তাদের কাছে পাওয়া যায় 1968 পিস ইয়াবা। কাঁচামাল এগুলো বাংলাদেশেও অ্যাভেলেবল, তারা তাদের ভাষ্যমতো এগুলো বাংলাদেশেও পাওয়া যায়। বাংলাদেশেই যে তৈরি এই জিনিসটা আমরা সরাসরি উদ্ভাবন করেছি এবং আমরা সেটাকে ডিসকভার করার পরে সেটা ডকুমেন্টেড ওয়েতে সেটা প্রডিউস করেছি। র্যাব জানায় চক্রটি দেশীয় কাঁচামাল দিয়ে ইয়াবা বানিয়ে পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় বিক্রি করত। মূল হোতা আলমগীরের বিরুদ্ধে রাজধানীর 3টি থানায় রয়েছে মাদক মামলা। তাদেরকে রিমান্ডে নিয়ে এসে আমরা আরো ইন ডিটেল খুঁটিনাটি সবকিছু আমরা বের করব বলে আশাবাদী। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।
ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেয়া হচ্ছে না। দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে এই কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার সংসদীয় কমিটি তাদের প্রতিবেদন লোকসভায় উপস্থাপন করে। প্রতিবেদনে পররাষ্ট্র বিষয়ক কমিটির সুপারিশ ও পর্যবেক্ষণের ভিত্তিতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরা হয়। জানানো হয়, বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বিষয়ে ঢাকার অনুরোধ নয়াদিল্লি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। এছাড়া চলতি বছর শেষ হতে যাওয়া গঙ্গা পানি বন্টন চুক্তি নিয়ে বাংলাদেশ সরকারের সাথে অবিলম্বে আলোচনা শুরুর সুপারিশ করেছে সংসদীয় কমিটি।